এনজিওরা যারা খারাপ কাজ করছে, যারা সমাদদারের মতো খারাপ কাজ করছে, 1 লক্ষ এনজিও বাংলাদেশে আছে, সবাই তো সমাদদার না, আমি তো সমাদদার না। তো এখানে আপনি এটাকে জেনারেলাইজ করা যাবে না। সমাদদারকে যারা প্রমোট করেছে তাদেরও পানিশমেন্ট হওয়া উচিত। মিল্টন সমাদদার, সে যদি খ্রিস্টান বা মুসলিম আমি জানি না কি, তার যে মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, তার তো এই বিশ্বাস তার ভিতরে লালন করেনি। সে যে ধর্মে সে বিলং করে, তার ওই ধর্মের মূল্যবোধ গুলা, সে ভ্যালুস গুলা তো সে লালন করে না, প্র্যাকটিস করে না। He is not believe that, and that is why he do these types of unethical practice. এই যে মানুষকে সার্ভিস দেওয়ার জন্য আমাদের কি দক্ষ মানুষ আছে, জনগণ আছে, আমাদের কে আছে এখানে? আপনি বলেন প্রত্যেকটা সেক্টরে প্রবলেম। আমার প্রতিবন্ধী মানুষরা একজনও কিন্তু ইউনিভার্সিটিতে যেতে পারে না। ওই যে আমার প্রফেসর সাহেব এখানে আছে, জিজ্ঞেস করে, যেতে পারে না। দে আর স্ট্রাগলিং বিকজ দেয়ার ইউনিভার্সিটি ইজ নট অ্যাক্সেসিবল। তাদের উপযুক্ত টয়লেট নাই, অবকাঠামো ইজ নট এক্সিস্ট ফর দেম। এটি আসলে আড়ালে হচ্ছে এটা বলা যাবে না। আমরা কম বেশি আমাদের সরকার সবকিছুই জানে, সরকারের চোখের মানে নজরের বাহিরে কিছুই হয় না এখানে মূলত। তবে এখানে জনবলের সীমাবদ্ধতা আছে, চ্যালেঞ্জ আছে, ইস্যুগুলা অনেক কমপ্লেক্স। এগুলা করার জন্য যে দক্ষ জনবল দরকার, যেভাবে প্রফেশনাল দরকার, যে কমিটমেন্টের প্রফেশনাল দরকার, যাদের একটা সততা দরকার, এই সমস্ত জায়গায় কিছু ঘাটতি আছে, চ্যালেঞ্জ আছে। আমি মাহমুদ ভাই যেভাবে বলেছেন আমি সেভাবে কথাটা বলতে চাই না। গড়ে সব মানুষ খারাপ না। বাংলাদেশে প্রায় লক্ষাধিক এনজিও আছে, রেজিস্টার্ড সোশ্যাল ওয়েলফেয়ারের রেজিস্টার্ড এনজিও গুলোরও প্রায় 4,000-এর বা অ্যারাউন্ড 4,000-এর মতো রেজিস্টার্ড এনজিও আছে যারা ফরেন ফান্ড রিসিভ করে। এনজিও গুলো শুধু ফরেন ফান্ড রিসিভ করে যারা, তাদের নিবন্ধন দিয়ে থাকে, যেটা প্রাইম মিনিস্টারের দপ্তরের অধীনে। তো এই যে অর্গানাইজেশন গুলো, এখানে যারা দাতা সংস্থা আছে তাদেরও অনেক চ্যালেঞ্জ আছে, তাদেরও সমস্যা আছে। তারাও একটা ইস্যুতে কাজ করে দাতা সংস্থাগুলো, এবং দেখা যায় তারা যদি সেখানে $100 তারা ফান্ড রেজ করে, হ্যাঁ, একটা সরকারের কাছ থেকে, তাদের একটা উন্নত দেশের সরকারের কাছ থেকে, দেখা যায় সেখানে অনেক বেশিরভাগ ক্ষেত্রে ওই সমস্ত ডোনারদের 80%ই তাদের লাক্সারি অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজমেন্ট, হাই স্যালারির স্টাফ লালন পালন করা, এদেরকে হাই এক্সপেন্ডিচার, আপনার যে ট্রাভেলিং কস্ট আছে তাদের, এগুলা দিয়ে দিয়ে দেখা যায় যে 80 টাকাই শেষ হয়ে যায়, 20 টাকা আপনার মানবতার জন্য ব্যবহার করা হয়। তাতে করে দরিদ্র মানুষগুলোর তেমন কোনো আসলে আলটিমেটলি পরিবর্তন তেমন হয় না। এখানে একটা বিষয়, আরেকটি বিষয় আমি বলতে চাই, বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, প্রচুর ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে। আমরা গার্মেন্টস এর লিস্ট থেকে দেখি তাদের প্রায় বছরে ধরেন 20 বিলিয়ন, 10 বিলিয়ন, 30 বিলিয়ন, 40 বিলিয়ন, 50 বিলিয়ন ডলার তারা মাল এক্সপোর্ট করছে, বিক্রি করছে। এর একটা ইনকাম আছে, সেই ইনকামের কিন্তু 2.5-3% কিন্তু সিএসআর খরচ করার কথা, সিএসআর খাতে, যেটাকে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বলা হয়। এই টাকাটা কোথায় যায় বাংলাদেশে? আই ডোন্ট সি দিস মানি। এবং এটি কিন্তু লিগালি দে আর অব্লিগেটেড টু ইউটিলাইজ ফর দি পোর পিপল ইন দি কান্ট্রি, যারা লেফট আউট পিপল, যারা ডিসঅ্যাডভান্টেজ পিপল, বা আপনি যে এই লাশের জন্য যে কাজ করে যে প্রতিষ্ঠানগুলো, আপনি শওকতকে টাকা দিতে পারেন না, দিতে তো টাকা দিতে কোনো অসুবিধা নাই, সে একটা অর্গানাইজেশন করেছে, চালাক তার অর্গানাইজেশন, কিন্তু এটাকে মনিটরিং করতে হবে, স্ট্রংলি এটা মনিটর করতে হবে। ইট ইজ রাইটলি এইটাকে মনিটর করতে হবে, এটা সুপারভাইজ করতে হবে, এটা টাইম টু টাইম অ্যাকাউন্টেবিলিটির আওতায় আনতে হবে। এই জায়গাটা যদি আপনি না ফ্রিডম দিয়ে দেন, স্বাধীনতা দিয়ে দেন, তাহলে তো কেউই আপনার সৎ বা ভালো থাকবে না, কেউই আপনার দক্ষ হতে পারবে না, যোগ্যতা অর্জন করতে পারবে না। এই জায়গাটা কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন। কিন্তু আমি বলা শুরু করেছি যে আমাদের সিএসআর এর উপরে একটি কমিশন হওয়া দরকার, যেই কমিশন দ্বারা এটা করা হবে, রেগুলেট করা হবে। এই সিএসআর ফান্ড প্রায় বাংলাদেশে আপনার 40-50 হাজার কোটি টাকা আছে, কিন্তু এই টাকাটা কোথায় যায়? হু এনজয় দিস মানি? এবং এইটা একটি বড় আপনার প্রশ্ন। আরেকটি কথা হচ্ছে জনসেবা বা সেবা,
এটি কিন্তু প্রত্যেকটা মানুষেরই দায়িত্ব। আমি সবসময় বলি একটি হিউম্যান, একটি মানুষের 6টা দায়িত্ব আছে। একটি হচ্ছে আই শুড টেক কেয়ার মাই সেলফ, এবং সেই কারণে আমি টাইমলি ঘুমাই, আমার স্বাস্থ্যের কেয়ার নিই। দ্বিতীয়ত আমার ফ্যামিলির কেয়ার নিতে হবে। তৃতীয়ত আমার সোসাইটির দায়িত্ব, আমার ঘরের পাশে যদি একটা লোকের বাড়িতে মানুষ মারা যায়, আমার তাকে মাটি দিতে যেতে হবে, আগুন লাগলে নিভাইতে যেতে হবে। তারপরে আমার দেশের প্রতি দায়িত্ব আছে, আমাকে ট্যাক্স দিতে হবে, আমাকে রুলস রেগুলেশন মানতে হবে, এবং দেশের নিয়ে খারাপ কথা কেউ বললে সেটাকে প্রিভেন্ট করতে হবে। তারপরে মানবতার কাজ আছে। তারপরে লাস্টে আমার প্রফেশনাল জব আছে, কাজ আছে, আমার নিয়মিত অফিসে যেতে হবে। দিস আর দি 6 রেসপন্সিবিলিটি। একটাও কিন্তু আপনি অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। ইউ আর অব্লিগেটেড টু ডু দিস অল। কিন্তু আমরা যদি সেই জায়গাটা আমরা আস্তে আস্তে আমরা সরে যাচ্ছি, আমরা ব্লেম দিয়ে, আমরা এনজিও উপরে ব্লেম দিয়ে তো কোনো বেনিফিট হবে না। এনজিওরা যারা খারাপ কাজ করছে, যারা সমাদদারের মতো খারাপ কাজ করছে, 1 লক্ষ এনজিও বাংলাদেশে আছে, সবাই তো সমাদদার না, আমি তো সমাদদার না। তো এখানে আপনি এটাকে জেনারেলাইজ করা যাবে না। সমাদদারকে যারা প্রমোট করেছে তাদেরও পানিশমেন্ট হওয়া উচিত। যারা তাকে শেল্টার দিয়েছে, যারা তাকে প্যাট্রোনাইজ করেছে, তাদেরকেও পানিশমেন্টের আওতায় আনা উচিত। এখন আপনি যদি খেপে গিয়ে যদি পশিকার মতো অর্গানাইজেশন, এত বৃহৎ অর্গানাইজেশন যেখানে হাজার হাজার মানুষ কর্মচারী চাকরি করেছে, আপনি যতই আমরা বকাঝকা করি, বাংলাদেশের রূপ পাল্টিয়েছে কিন্তু এনজিওদের কারণে, এটাও স্বীকার করতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কারণেই কিন্তু মানের পরিবর্তন আসছে। এবং আজকে কিন্তু একটি বড় প্রবলেম কিন্তু আছে বাংলাদেশের জন্য, সেটি হচ্ছে আগামীতে কোনো ইয়াং জেনারেশন আর উদ্যোক্তা হচ্ছে না, হবে না। এটা রিডিউস হচ্ছে ডে বাই ডে। কেউই কোনো কমিটমেন্ট নিয়ে, ভলেন্টিয়ার কমিটমেন্ট নিয়ে আর বাংলাদেশে কেউ গ্রো করবে না, বিকজ দে সাফার। They see how people are suffer. They see how, ওই যে আমার বন্ধু আমাদের প্রফেসর সাহেব যে বললেন যে আজকে সমতার মতো অর্গানাইজেশন একটা ল্যান্ডলেস পিপলদের নিয়ে কাজ করতো। আমি একজন নেতা খারাপ কাজ করছে, আমি আব্দুল সত্তার দুলাল অপরাধ করেছি, তার অর্থ এই না আমার অর্গানাইজেশন অপরাধ করেছে। নো, এই অর্গানাইজেশনের সাথে শত শত মানুষ জড়িত। আপনি অর্গানাইজেশনকে ক্ষতি করবেন কেন? সো এইখানেই গভর্নেন্সের একটা বড় ধরনের ব্যর্থতা আছে। আমি বলবো এই ধরনের অর্গানাইজেশন গুলোকে আপনার এগিয়ে দিতে যাওয়া উচিত। হ্যাঁ, আরেকটি কথা আমি বলতে চাই, এখানে হয়তো আপনারা হয়তো অসন্তুষ্ট হবেন, মাইক্রো ক্রেডিট নিয়ে আমি কথাটা বলতে চাই। আমাদের প্রত্যেকটি শিডিউল ব্যাংক আপনার 10%, 12% বা 15% ইন্টারেস্টে মানুষকে ঋণ দেয়, এবং প্রতি বছর এই ইনস্টলমেন্টটা তারা পরিশোধ করে, ঠিক আছে? কিন্তু আমাদের এনজিও যারা মাইক্রো ক্রেডিট করে, তাদের ঋণের ইন্টারেস্ট হওয়া উচিত 5 থেকে 6%, বিকজ দে আর চ্যারিটেবল অর্গানাইজেশন। তাদের ইন্টারেস্ট রেট তো সরকারের ব্যাংকের বা শিডিউল ব্যাংকের থেকে বেশি হওয়া উচিত না, কোনোভাবেই হওয়া উচিত না। এবং এটা হওয়ার কারণেই কিন্তু একজন হাজার হাজার কোটি টাকার আপনার প্রপার্টিস তৈরি করছে, ট্রেনিং ইনস্টিটিউশনের নামে বিশাল ট্রেনিং ইনস্টিটিউশন করছে, এই হোস্টেল করছে, হোটেল করছে, এই করছে, সেই করছে। এনজিওদের কাজ তো ব্যবসা করা না। নো, এতে করে কি হচ্ছে? আমি যদি ব্যবসা করি, পর ধরেন আপনি একটা বিজনেস, আমরা অনেকেই করব, কিন্তু সেটার অবজেক্টিভটা সুনির্দিষ্ট হতে হবে, চ্যারিটি ফোকাস হতে হবে, মানুষের কল্যাণ ফোকাস হতে হবে। কিন্তু আপনি যদি সেই বিজনেসটা যদি আমি চ্যারিটেবল অর্গানাইজেশন হিসাবে আমি ট্যাক্সের সুবিধা নিলাম, আমি মানবিক সংগঠন সেই সুবিধা নিলাম, সব সুবিধা নিয়ে আমি কিন্তু ভিতরে ভিতরে ব্যবসা করলাম, এতে করে কি হবে? যারা বিজনেস করে, প্রফিট মেকিং কোম্পানি এস্টাবলিশ করেছেন, তারা তো হারিয়ে যাবে, তাদের ভিতরে এনকারেজমেন্ট আসবে না, তাদের ভিতরে মোটিভেশন কাজ করবে না, কারণ তারা তো দে পে ট্যাক্স, তারা হাই স্যালারিড স্টাফ তারা লালন পালন করে, তাদের বিভিন্ন ধরনের আপনার চ্যালেঞ্জ মোকাবেলা করে তারপরে তাদেরকে ব্যবসা করতে হয়। কিন্তু ইন দ্যাট কেস সে ধরেন ফর এক্সাম্পল, আপনাকে মাফ করবেন, ব্র্যাকের মতো অর্গানাইজেশনের তো অত চ্যালেঞ্জ নাই, বিকজ দে রিসিভ লট অফ প্রিভিলেজ। এখানে কিন্তু দেখতে হবে, আশা কিন্তু অনেক প্রিভিলেজ এনজয় করে,
এখন আশা কোন দিনের আশা? সে আজকে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে গেলেন, কি করে হলেন? এটাকে আমরা প্রশ্ন করেছি? ডু উই আস্ক এনিওয়ান দেম দিস কোশ্চেন? কে করেছে? এবং যারা প্রশ্ন করবে তারাই দেখেন আশার আশেপাশে ঘোরাফেরা করে, জি, সেটাই তো সমস্যা, ওদের সাথে জড়িত। তো আপনি এই যে মানে সবাই মিলেমিশে খাচ্ছে, যে যা খাচ্ছে মিলেমিশে খাচ্ছে। এইটা কিন্তু আপনি, আপনাকে কি বলবো ম্যাডাম হাসিনা আক্তার, আপনি কি বলি আমি, এই জায়গা সবচেয়ে বড় কি ক্ষতি হচ্ছে জানেন? ভ্যালুস ক্ষতি হচ্ছে, রিলিজিয়াস ভ্যালুস। আপনি যে ধর্মের হন, খ্রিস্টান হন, মুসলিম হন, হিন্দু হন, হোয়াট এভার ইট ইজ। মিল্টন সমর্দার সে যদি খ্রিস্টান বা মুসলিম আমি জানি না কি, তার যে মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, তার তো এই বিশ্বাস তার ভিতর লালন করেনি। সে যে ধর্মে সে বিলং করে, তার ওই ধর্মের মূল্যবোধ গুলা, সে ভ্যালুস গুলা তো সে লালন করে না, প্র্যাকটিস করে না। হি ইজ নট বিলিভ দ্যাট, এন্ড দ্যাট ইজ হোয়াই হি ডু দিস টাইপস অফ আনএথিক্যাল প্র্যাকটিস। আপনি এটাকে কি করে, এই জায়গাগুলোকে মৌলিক সমস্যা, এখানে অনেক বড় ফান্ডামেন্টাল সমস্যা, মানে বেসমেন্ট প্রবলেম। আপনার একটা বিল্ডিং এর ফাউন্ডেশন যদি ঠিক না হয়, সে তো কাতমাত হয়ে যাবে, ভেঙে ছুড়ে যাবে, পড়ে যাবে। আমরা তো দেখতে পাই প্রায় সময়। ঠিক একই রকম আপনার যে কোনো প্রোগ্রাম বা ডেভেলপমেন্ট ওয়ার্ক বলেন, এবং ইভেন একজন ব্যক্তিরও যদি ফাউন্ডেশনটা ঠিক না থাকে, তার আইডিওলজিটা তার যদি ঠিক না থাকে, তার ফিলোসফিটা ঠিক না থাকে, তার বিশ্বাসটা যদি ঠিক না থাকে, তাহলে তো সে কখনো আপনার সে দাঁড়িয়ে থাকতে পারবে না, ভালো মানুষ হতে পারবে না। ভালো মানুষের অনেক অভাব ইন দিস কান্ট্রি, স্পেশালি পিপল দোজ হু আর মেইনটেইন কাইন্ড অফ রেসপন্সিবিলিটি, অথরিটি। তাদের ভিতরে অনেক গলদ আছে, গন্ডগোল আছে, ঝামেলা আছে। এটা দূর করা চারটিখানি ব্যাপার না। আপনি এরকম 1000 অনুষ্ঠান করলে এটা কোনো বেনিফিট হবে? আমাদের দেশে ধরেন 10 জন শ্রবণ প্রতিবন্ধী আছে, আমি সংখ্যাটা বললাম না, 30 লক্ষ 50 লক্ষ কত আছে সেই জায়গায় গেলাম, ধরুন 10 জন না আছে। এই 10 জন শ্রবণ প্রতিবন্ধী তো হচ্ছে দেশের নাগরিক, তাদের কাছ থেকে সরকার ইনডাইরেক্ট ট্যাক্স নেয়। ডাইরেক্ট বাদ দিলাম, ইনডাইরেক্ট ট্যাক্স তো নেয়। তার ট্যাক্সেই স্বাস্থ্যসেবা চলে, অর্থাৎ রাইটস টু হেলথ যে নাগরিকদের, এটা তো সরকার নিশ্চিত করবে। এই শ্রবণ প্রতিবন্ধীদেরকে, একজন শ্রবণ প্রতিবন্ধীকেও কিন্তু রাষ্ট্র কিন্তু স্বাস্থ্যসেবা দেওয়ার সুযোগ তার নেই। কেন নেই? একজন ডাক্তারও তার ভাষা বোঝে না, তার ওই স্বাস্থ্যসেবার সাথে যারা প্রফেশনাল আছে তারা কেউই কিন্তু এই শ্রবণ প্রতিবন্ধীদের সাথে কমিউনিকেট করতে পারে না। সো দ্যাট তার পেটে যে পেইনটা আছে, বা মাথায় যন্ত্রণা আছে, বা শরীরের কোনো একটা জায়গায় অসুবিধা আছে, সেটা যে সে বলছে, কিন্তু অপোজিট সাইডে ডক্টর আছে, নার্স আছে, বা টেকনিশিয়ান আছে, বা সাম পিপল আর দেয়ার, তারা তো ওর ভাষা বোঝে না। তো তাকে সার্ভিসটা কিভাবে দিবে? এই যে জায়গাগুলো, এগুলোতে আমাদের সৃজনশীলতা আনতে হবে, ইনোভেশন আনতে হবে। এখানে দক্ষ প্রফেশনাল লাগবে। আমরা উই export the human resource, but we are not thought that we also need a skilled human resource in country to serve the people. এই যে মানুষকে সার্ভিস দেওয়ার জন্য আমাদের কি দক্ষ মানুষ আছে, জনগণ আছে, আমাদের কে আছে এখানে? আপনি বলেন প্রত্যেকটা সেক্টরে প্রবলেম। আমার প্রতিবন্ধী মানুষরা একজনও কিন্তু ইউনিভার্সিটিতে যেতে পারে না। ওই যে আমার প্রফেসর সাহেব এখানে আসে, জিজ্ঞেস করে, যেতে পারে না। দে আর স্ট্রাগলিং বিকজ দেয়ার ইউনিভার্সিটি ইজ নট অ্যাক্সেসিবল। তাদের উপযুক্ত টয়লেট নাই, অবকাঠামো ইজ নট এক্সিস্ট ফর দেম। তাদেরকে হোস্টেলে থাকার সুযোগ নেই, এবং তাদের প্রতি ফ্রেন্ডলি হওয়ার মতো টিচার নেই। দে আর নট স্কিল, তারা ফ্রেন্ডলি না। আপনার এই যে জায়গা, কোনো একটা সেক্টর নেই যে সেক্টরে আপনি, যেমন অটিজমের উপরে স্কুল করবে সরকার, কয়েকটা ফাউন্ডেশনের মাধ্যমে স্কুলকে অনুমোদন দিচ্ছে। এইটা শুনে বাংলাদেশে একদম ওই যে ব্যাংকের ছাতার মধ্যে যে বললেন, আপনার শত শত স্কুল
গড়ে উঠেছে উপজেলা লেভেলে। কেন হয়েছে জানেন?